পিকনিকে আসলে কি সে দেখতো না? বোকা 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 শুধু তাকে না জানিয়ে কয়েক ঘন্টার জন্য টেনশনে ফেলেছিল। হ্যাঁ, ইরফান সবাই রিসর্টে পৌঁছে যাওয়ার পরও যখন তোষা আসছে না দেখে তখন ভয় পেয়ে গিয়েছিল। তার ধারণা কি ভুল প্রমাণিত হলো এই ভেবে, কিন্তু পরে ঠিকই এসেছে। সে যাই হোক, তোষার সাথে যোগাযোগ করতে পারছে না সে। মেয়েটা ফোন রিসিভ করছে না, না টেক্সটের রিপ্লাই করেছে। তাই সে বাধ্য হয়ে বাড়ি চলে এসেছে। তার তোষার সাথে আরও সময় কাটাতে হবে। কতগুলো দিন দূরে থেকেছে, এখন যে একটু কাছাকাছি আছে তাও মেয়েটার সুযোগ দিচ্ছে না। তার ভাবনার মধ্যে তোষার মা তাকে তোষার রুমে যেতে বলে, সে নিচে নামছে না, তাই তোষাকে ডেকে পাঠিয়েছে। ইরফান এসেছে তাই মেয়েটা তাও নিচে নামছে না। তোষার বাবা মা এখনো ভয় পায় মেয়েকে নিয়ে, এমনকি সে যে ইরফানের সাথে দেখা করতে চাইছে না সেটাও তারা ভাবছেন। তাদের কারণে, তাদের প্রতি অভিমান থেকে মেয়েটা এখনো অমন করছে, ইরফানের সাথে দেখা করতে চাইছে না। তাই তারা ইরফানকে তোষার রুমে যেতে বলে আর অনুরোধ করে যেন আগের মতো স্বাভাবিক করে দেয় ওর সাথে কথা বলে। মেয়েটা আগের মতো আর কথা বলে না তেমন। এত থেরাপি, ওষুধ, কাউন্সেলিং, এত কিছুর পরেও এখনো গম্ভীর থাকে, তাই ওনারা ভয়ে আছেন। ইরফান তাদের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে উপরে যায়। মানুষগুলো তাকে এত ভরসা করে উপরে পাঠাচ্ছে, অথচ সে যে তাদের মেয়ের জন্য কতটা ডেঞ্জারাস তা তাদের ধারণাতেও নেই। এদিকে মেয়েটার এই অবস্থার জন্য সেই দেয়, আবার তাকে অনুরোধ করছে একটু সারিয়ে তুলতে, আগের মতো সবার মাঝে ফিরিয়ে আনতে। ইরফান পুরো ব্যাপারটা ভাবে, তবে তার একটুও আফসোস হয় না, বরং আগ্রহ নিয়ে উপরে যায়। তোষার রুমে ঢুকে সে দরজার পাশে আয়েশ করে দাঁড়ায় হেলান দিয়ে। মেয়েটা শুয়ে আছে, শুয়ে শুয়ে ফোন দেখছে। পরনে একটা টপস আর প্লাজো, বেল স্লিপ আর ভিনেক যুক্ত ব্লু আর হোয়াইট ফ্লোরাল প্রিন্টেড টপস পরে আছে সে। কোমর অব্দি টপসটা, কিন্তু মাঝখানে ডরি দিয়ে টাই ওয়েস্ট করা, যেটা কোমরের ওপরের আর বক্ষাংশের নিচে সুন্দরভাবে ফিট করেছে। তবে নাভিতে দৃশ্যমান, কারণ প্লাজোটা নাভের নিচে পড়া আর টপসটাও ডরি দিয়ে টাই করা থাকায় সে বারবার টপসটা একটু ওপরে ওঠানো। ইরফানের চোখে সবার আগে ওখানে আটকেছে। সে সে শিকারী দৃষ্টিতে তাকায় ওর দিকে। আমাকে একা রুমে চাচ্ছিস বললেই হতো, আমি তোর আর আমার জন্য হোটেলে একটা রুম বুক করে নিতাম। এভাবে নিজেদের বাড়িতে ইনডিরেক্টলি রুমে ডাকার কী দরকার? অন্ধিকার ওর বইয়ের মতো আমাদেরও যদি হাতে নাতে ধরে বিয়ে পড়িয়ে দেয় তখন কি করবি? তোর তো আবার আমাকে বিয়ে করতে সমস্যা। তাছাড়া এসবের জন্য বাড়ির চেয়ে হোটেল রুম বেস্ট। তোষা চট করে উঠে বসে। ইরফান তার রুমে দাঁড়িয়ে তাকে সবচেয়ে ঘৃণ্যতম নিকৃষ্টতম কথা বলছে। সে তো মাকে বলেছিল যেন তাকে চলে যেতে বলে, তা না করে বাবা মা ওকে এভাবে রুমে পাঠিয়ে দিল। সিরিয়াসলি, মিনিমাম লজ্জা তো নেই তোর? ফোন রিসিভ করছি না মানে কথা বলতে চাই না, বাড়ি বয়ে এসেছিস তাও নিচে নামছি না, মানা মানে দেখা করতেও চাচ্ছি না, তাও ডিরেক্ট রুমে চলে এসেছিস। একটুও তোর লজ্জা নেই না তোর? তোর বাম্মা পাঠিয়েছে এখানে যত্ন আত্মি করে, যেন তোকে এখানে এসে আমি বোঝাই, সেবা যত্ন করি, আর লজ্জার কথা বলছিস? তোর কসম, মাই ওয়াইল্ড ডিসায়ার, ওটা এক ফোঁটাও নেই আমার মধ্যে। ট্রাস্ট মি, এক ফোঁটাও নেই। না হলে কি আর বাড়ি বয়ে এসে রুমে ঢুকে আবার তোর সাথে বিছানা অবধি চলে আসি? খুবই বিচ্ছিরি ইঙ্গিতে কথাটা বলে সে তোষার বেডে গা এলিয়ে দেয়। তোষা নিজেও বিছানাতেই বসেছিল। ইরফানের বাজে ইঙ্গিতে বলা কথাটা শুনে সে উঠে যেত, কিন্তু ইরফান সত্যি সত্যি শুয়ে পড়েছে বিছানায়। ইরফানের সব কথাবার্তা থেকে শুরু করে কর্মকাণ্ড মিলিয়ে পুরো ব্যাপারটা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ালো ভেবে গা গুলিয়ে আসলো তার। প্রথমত এই ধরনের নামে আমাকে ডাকবে না। তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার নামে সম্বোধন করছিস? আর বিছি। তোষা কথাটা বলতে গিয়ে বিরক্ত আর অস্বস্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এখান থেকে নেমে আয়। ইরফান মাথার নিচে এক হাত রেখে মন দিয়ে তোষার এক্সপ্রেশনই দেখছিল। ওকে নেমে আসতে বললে সে হেসে বলে ওঠে, শুনতে অস্বস্তি লাগলেও তুই আমার ওয়াইল্ড ডিসায়ার। আমার হবু শাশুড়ি নিচে একটু বেশি খেয়ে ফেলেছে, এখন ওরা শক্তি পাচ্ছে না, পারলে একটু টেনে ওঠা। তোষা সম্বোধনের দিকে আর যায় না, এই টপিক নিয়ে কথা বাড়াতে চায় না সে।
তবে ইরফানকে খুব ভালো করে চেনে। সে এখন উঠতে যাবে আর ইরফান টেনে ওকে ওর সাথে শুইয়ে দেবে, তারপর যা মন চায় তাই করবে। তোষার খুব বিরক্ত আর অসহায় লাগে। ইরফানকে কি শুরু থেকে একটু একটু করে আজকের এই অধিকার বোধ সেই দেয়নি? হ্যাঁ, সে নিজেই দিয়েছে। বন্ধুত্বের নাম দিয়ে এতটা জড়িয়ে যাওয়া তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, যেটা থেকে চাইলেও আর বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না। সে আফসোস নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে একটু সামলে নেয়, তারপর ইরফানকে উঠাতে যায়। যদি আজকে কোনোভাবে তার ধারণা ভুল প্রমাণ হয় সে আশায়, কিন্তু না, তেমন কিছু হয়নি। তোষা ওকে হাত ধরে টেনে ওঠাতে চাইলে সাথে সাথে ইরফান টেনে ওকে নিজের গায়ের ওপর ফেলে। তোষা একটুও অবাক হয়নি, যদিও, কারণ 1% বিশ্বাস নেই নিয়ে সে এলেও বাকি 99% জানতো এমনটাই হবে, তাই তেমন অবাক হয় না। তবে হতাশ হয়ে ওভাবেই ইরফানের বুকে মাথা ফেলে রাখে কপাল থেকে। ইরফানের মনে হলো ওর বুকে তোষা নিজের কপাল ঠুকেছে, কিন্তু খুব আফসোস হলে মানুষ তো দেয়ালে নিজের কপাল ঠোকে জড়বস্তুর সাথে। তোষা বোধ হয় ওকে জড়বস্তুর সাথে তুলনা দিল, ওকে হৃদয়হীন বোঝাতে চাইল। ইরফান আর ভাবল না, তোষার কোমরে হাত রেখে ওকে নিজের সাথে জড়িয়ে নেয়। অন্য হাত ওর পিঠে ছিল, সেই হাত তুলে সে তোষার মাথা জুড়ে থাকা চুলগুলো একপাশে সরায়, তারপর ওই গালে ঠোঁট ছুঁয়ে কানের কাছে মুখটা রেখে বলে, আবার বিশ্বাস রেখে উঠাতে চলে এলি? ওঠে গেলাম আমি বলেছিলাম আমাকে বিশ্বাস করতে। ওটা তো আমার এক ধরনের জীবনের সবচেয়ে ভুল। ইরফান ওকে বুক থেকে নামিয়ে বিছানায় শুয়ে দেয়, তারপর ওর দিকে ঝুঁকে বলে, ওই সব সেন্টিমেন্টাল কথাবার্তা রাখ, আগে বল আমাকে অ্যাভয়েড করার সাহস কই পাস তুই? তোকে ইনভাইট করতে হলে আমাকে সাহস লাগবে। রাগিয়ে দিস না, কনসিকোয়েন্স তোর জন্য খারাপ হবে, আমার কিছু না। আচ্ছা। এবার সে নরম হয়। তোষার গলদে সে মুখ গুজে খুব শান্তভাবে বলে, ড্যাডকে বলে রেখেছি যে কোনো সময় বাড়িতে বউ নিয়ে আসতে পারি। ধুমধাম করে করতাম, কিন্তু তুই তো সোজা পথে হারলে মানবি না, বেঁকে বসবি, তাই আনপ্ল্যান্ডভাবে করতে হবে। তুই এখানে কোন কাজে এসেছিলি? হয়ে গেলে চলে যা, আমার তোকে ভালো লাগে না, তোর চেহারা দেখতে ইচ্ছে করে না। অথচ আমার সাথে লেপটে আছিস এখন। হ্যাঁ, বাধা হয়। ইরফান চুপচাপ তোষার হার্টবিট শুনতে থাকে। কি কাজে এসেছিলি? হয়ে গেলে চলে যা প্লিজ। তোকে দেখতে এসেছি, তোর কাছাকাছি থাকতে ভালো লাগে, তোকে কাছে পেতে ভালো লাগে, তোর সাথে কথা বলতে ভালো লাগে, তাই এসেছি। কিন্তু তোকে আমার ভালো লাগে না। আমার লাগলে হবে, আমার ইচ্ছের কোনো মূল্য নেই। আচ্ছা, যদি তুই এখন বিয়ে করবি বলিস, তাহলে আমি কোনো প্রশ্ন না করে বসে যে তোকে বউ সাজিয়ে কাজে অফিসে যাব। এতটা গুরুত্বপূর্ণ তোর ইচ্ছে আমার কাছে। কিন্তু আমি তোকে বিয়ে করতে চাই না। ওইসব তো জেদ ইচ্ছে না, ইচ্ছে হলে মূল্য দিতাম। আমার জেদ ইচ্ছে সবকিছু প্রাধান্য দেবে এমন কাউকে চাই। আচ্ছা, একবার বিয়ে হয়ে গেলে তো জেদ ইচ্ছে সবকিছুর মূল্য দিব। তোষা বিরক্ত হয়, রাগ হয়, অস্থির লাগে তার। মিশ্র অনুভূতিতে সে ইরফানের পিঠে কিল বসায়, কিন্তু নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী মহাবিশ্বের প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রক্রিয়া থাকে, আর লক্ষ্যবস্তু ইরফানের মতো এবং সামনের প্রতিক্রিয়া দানকৃত বস্তু যদি তোষার মতো কেউ হয়, তাহলে মহাকর্ষ সূত্রও একটু বেশি কার্যকর হয়। অনন্য স্নিগ্ধ একটি সকাল। প্রাণেশা বরাবরের মতো খুব ভোরে ঘুম থেকে উঠেছে। নিজের সকল প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে সে দুই শাশুড়িকেও কিচেনে সহযোগিতা করে। বাড়ির সবার সাথে নাস্তা শেষ করে সে রুমে চলে এসেছে। অন্যদের মাঝে বসতে তার অস্বস্তি হচ্ছে, বিশেষ করে কাল রাতের পর। কাল রাতে দাদি তার কাছে রিসেপশনের জন্য না করার কারণ জানতে চেয়েছিল, আর সে তেমন কোনো যথাযথ উত্তর দিতে পারেনি, বরং ডিভোর্সের কথা এগোলে ভালো হবে এমনটা বুঝিয়েছে সে। এতে তিনি প্রাণেশার ওপর কিছুটা নারাজ। যতই ভালো মানুষের মনের মানুষ হোক কিংবা তাকে স্নেহ করুক, নিজের নাতির চেয়ে বেশি তো করবে না। প্রাণেশা তার নাতিকে অস্বীকার করেছে, এটা অবশ্যই তার ভালো লাগবে না, কিন্তু সে কি করবে? এভাবে দাদির মন রাখতে তো সম্মান ছাড়া, ভালোবাসা ছাড়া একটা সম্পর্ক এগিয়ে নিতে পারবে না সে। অনেক দিন তো হলো, 2টা মাস সময় দিল সম্পর্কটাকে। এসব কারণে প্রাণেশার কাছে তেমন কোনো যথাযথ উত্তর না পাওয়ার তার ওপর কাল রাত থেকেই দাদি কিছুটা নারাজ। প্রাণেশা ভাবছে বাকিরাও হয়তো দাদির মতো তার ওপর বিরক্ত এখন,
তাই সে সবার মাঝে থাকতে পারছে না, অস্বস্তি হচ্ছে। রুমে সে বসে বসে এসব ভাবছিল। বাড়ির সবার চোখে নিজের জন্য বিরক্তি দেখে দেখে সে কিভাবে এই বাড়িতে পড়ে থাকবে জানে না, কিংবা আর কতদিনই বা আছে এই সম্পর্কের মেয়াদ তাও জানে না। সম্পর্কটা শেষ হয়ে গেলে সে কোথায় যাবে? মামা মামিকে হাতে পায়ে ধরলেও কি মেনে নেবে না? এমন নিরুপায় লাগছে কেন? উফ, প্রাণেশা নিজের এমন অসহায়তায় নিজেই বিরক্ত। ব্যালকনির ফ্লোরের দেয়ালে পিঠ এলিয়ে বসেছিল সে। বিরক্তিতে মাথাটাও দেয়ালে এলিয়ে চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ ওভাবেই থেকে তার মনে হলো কেউ এসে বসেছে তার সামনে, কিন্তু সে তেমন পাত্তা দিল না, কারণ এমন সময় এভাবে তার সামনে এসে বসবে এমন কেউ নেই এ বাড়িতে। তাই সে ওভাবেই বসে থাকে চোখ বন্ধ করে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মনে হলো কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। তীক্ষ্ণ চোখে দেখছে কেউ তাকে। ঝট করে চোখ খুলে সে। অন্তিক বসে আছে। হ্যাঁ, প্রাণেশার এক মুহূর্তের মধ্যে এই নামটাই মাথায় এসেছিল। আর সত্যি সত্যি সেই বসে আছে তার সামনে, তীক্ষ্ণ চোখে দেখছে তাকে, সামনে আয়েশ করে বসে। প্রাণেশা তার দিকে তাকিয়ে থাকে। সবকিছু বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় নেয়। তারপর বুঝতে পারে আস্তে আস্তে। মাথা ঘুরিয়ে এদিক সেদিক দেখতে চায়। কি দেখতে চাইছে সে তা জানে না। ম্যাডামের দাদিকে না করে দেওয়ার কারণ? এর মধ্যেই অন্তিকের আওয়াজ আসে। তবে প্রাণেশা কোনো উত্তর দেয় না, চোখ নামিয়ে বসে থাকে। অন্তিক ওর নীরবতা দেখে বলে, কি সমস্যা? কিছু বলছেন না যে? দাদিকে রিসেপশনের জন্য না করে দিয়েছেন শুনলাম, এর কারণ বলেন শুনি। প্রাণেশা মনে মনে ভেবে লোকটা বোধহয় তার আর ইরফান ভাইয়ের মেসেজগুলো দেখেনি, না হয় সবার আগে এসে তার আলমারিতে হাত দিয়েছিল কেন তার কৈফিয়ত চাইতো নিশ্চয়ই। সে মনে মনে একটু স্বস্তি পায়। এত কিছু জেনে লাভ কি? আপনার তো খুশি হওয়ার কথা রিসেপশন না হলে। আমার খুশি অখুশির কথা খুব ভাবছেন দেখে। দাদি, রিসেপশনটা যখন হবে ঠিক করেছেন তখনই হবে, এর কোনো নড়চড় হবে না, বলছো? প্রাণেশা খানিকটা বিস্ময় নিয়ে তাকায়। মানে উনি চাচ্ছেন রিসেপশন হোক, কিন্তু সে তো মানুষটা তোষা আপুকে মনে মনে চায় বলে ভেবেছিল। তাহলে কি তার ধারণা ভুল ছিল? সে একটা ভাবনা না হয় ভুল হতে পারে, কিন্তু আলমারিতে যা দেখেছে তা কোনোভাবেই ভুল ছিল না। ডিভোর্স পেপার, সাথে ওসব। পরক্ষণে ভাবে ইরফান ভাইয়া বলেছে ওসব শুরুর দিকে হতে পারে, হয়তো এখনো থেকে গিয়েছে কোনো কারণে। কিন্তু তাও ওই পোশাকগুলো নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু সারাদিন অন্তিককে ওই পোশাকগুলো নিয়ে সে প্রশ্ন করতে পারবে না কখনো, লজ্জায় মরে যাবে সে। তাই শান্তভাবে বোঝায়, আপনি যে অন্য কাউকে ভালোবাসেন তা আমি বুঝতে পারি, তাই শুধু শুধু ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে সম্পর্কে আটকে থাকার কারণ দেখছি না আমি। আপনিও নির্দ্বিধায় দাদিকে মানা করে দিতে পারেন, আমি কিছুই মনে করব না। অন্তিক প্রাণেশার কথা বুঝতে পারে, কিছুক্ষণ ওর দিকে তাকায়, তারপর বলে, আমি অন্য কাউকে ভালোবাসি, এমনটা মনে হলো কি কারণে? প্রাণেশা অন্তিকের প্রশ্ন শুনে তার দিকে এক পলক তাকায়, তবে কোনো উত্তর দেয় না। হুম, চুপ করে থাকবে না। কাল ইরফানকেও বলেছ আমি অন্য কাউকে ভালোবাসি, এমনটা মনে করার কারণ জানতে চাইছি, তাড়াতাড়ি বলো। প্রাণেশা ঘাবড়ে যায়। তার মানে তার ভাবনা ভুল ছিল। উনি দেখে নিয়েছেন কালকের মেসেজগুলো, কিন্তু এমন হলে অন্য কাউকে চায় এমনটা ভাবার কারণ জানতে চাইছে কেন? ওনার তো বুঝে যাওয়ার কথা যে প্রাণেশা তার আলমারিতে ওসব দেখে নিয়েছে, তাই এমনটা ভাবছে। তাহলে প্রাণেশা বিভ্রান্ত দৃষ্টিতে তাকায়। অন্তিক ওর সেই দৃষ্টি দেখে বলে, আলমারিতে ডিভোর্স পেপার দেখেছ তাই মনে হয়েছে এমনটা? বোকা মেয়ে, ইরফান তো বলেইছে ওটা শুরুর দিকে বানিয়েছে, তো উল্টা পাল্টা ভাবছ। প্রাণেশা মাথা নাড়ায়, অর্থাৎ সে তেমনটা ভাবেনি। ওর মাথা নাড়ানো দেখে অন্তিক বলে, ভাবনি ডিভোর্স পেপারের জন্য না হলে অন্য কাউকে ভালোবাসে, এমনটা মাথায় এগুলো কি করে? প্রাণেশা আবারও চুপ থাকে, কিছু বোঝায় না। অন্তিক ওর নীরবতা দেখে বলে, দাঁতে দাঁত চেপে বলে, চুপ করে থেকে আমাকে রাখবে না, এর ফল কিন্তু তোমার ভালো লাগবে না। এবার প্রাণেশা নিজেও খানিকটা রেগে যায়, তবে কিছু বোঝায় না। অন্তিকের এবার সত্যি সত্যি রাগ লাগছে। সে আবার দাঁতে দাঁত চেপে প্রাণেশার বাহু শক্ত করে ধরে বলে, কিছু বলবে কিনা? এবার প্রাণেশাও রেগে অন্তিকের দিকে তাকিয়ে বোঝায়। আপনার নোংরা চিন্তা ভাবনার কারণে। অন্তিক ওর কথা শুনে ভ্রু কুচকায়। কি আমার নোংরা চিন্তা ভাবনা? আমি কি নোংরা চিন্তা করেছে? আর তুমি কিভাবে জানো? নিজে মনে করে দেখুন, আপনার চিন্তা ভাবনা কোথায় কোথায় নোংরা হয়। আমি কিভাবে জেনেছি না জানলেও চলবে। আচ্ছা,
সে তোমাকে নিয়ে না হয় করে নোংরা চিন্তা ভাবনা, মানলাম মিথ্যা নয় যেহেতু। কিন্তু তুমি কি জানো না, বউকে নিয়ে ভাবার নোংরা চিন্তাগুলো পবিত্র হয়। আপনি আমাকে নিয়েও নোংরা ভাবেন? তো আর কাকে নিয়ে ভাববো? আপনার মতো খারাপ মানুষ আর বাজে লোক আমি আর জীবনে দুটো দেখিনি, বিশ্বাস করুন। ছি। মুখ ভেঙে দেব। তোমাকে ছাড়া আর কাকে নিয়ে ভাববো? স্টুপিড। তোমার স্বামী হই, ভুলে যাবে না। আমার স্বামী হন বেশ জানি, কিন্তু শুধু আমাকে নিয়েই যদি ভাবেন তাহলে আলমারিতে ওসব কি ছিল আমি দেখিনি ভেবেছেন? কি দেখেছ? অন্তিক প্রাণেশা কিসের কথা বলছে বুঝতে না পেরে জানতে চায়। কিছু না। অন্তিক ওর গালে শক্ত করে হাত রেখে নিজের দিকে ফেরায়। স্পষ্ট করে বলো কি দেখেছ, শুধু শুধু দোষ দেবে না। আমি দোষ দিইনি কাউকে। আপনি কাউকে ভালোবাসতেই পারেন, আমি বরং তা মেনে নিয়ে রিসেপশনে মানা করেছি। দোষের কিছু আছে বলিনি। আমি জানি আমি আপনার যোগ্য নই, পরিপূর্ণ নই আমি আপনাদের মতো, তাই আপনাকে দোষ দেওয়ার কারণও নেই। আপনি নিজেই অহেতুক ঝামেলা বাড়াচ্ছেন। অন্তিক চোয়াল শক্ত করে প্রাণেশার ইশারা ইঙ্গিতগুলো দেখে, তারপর হঠাৎ ওকে কোলে তুলে ব্যালকনি থেকে রুমে পা বাড়ায়। প্রাণেশা আকস্মিক অন্তিকের এমন কাজে ভড়কায়, কি করবে বুঝে আসে না তার। তারপর অন্তিক ওকে কোলে নিয়ে রুমের বাইরে যাচ্ছে, বোধগম্য হতেই সে অন্তিকের সাথে ধস্তাধস্তি করে নামিয়ে দিতে অন্তিক ওর ধস্তাধস্তির তোয়াক্কা না করে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। পথিমধ্যে দিথির চোখে পড়ে এই ব্যাপারটা। সে শপিং পাগল মেয়ে, নিত্য নতুন অনলাইন শপিং তার অভ্যাস। আজও পার্সেল নিতে নিচে যাচ্ছিল, এর মধ্যেই অন্তিক ভাইয়া ভাবিকে তার রুম থেকে নিজের রুমে নিয়ে যাচ্ছে জোর করে কোলে নিয়ে। ব্যাপারটা দেখে নেয়, আর পেটে কথা রাখতে না পেরে সরোয়ার কন্যা তা মুহূর্তেই বাড়ির প্রত্যেকের কানে তুলে দেয় এক এক করে। বোনেদের বলার পর দাদির কাছে যায় গুরুত্বপূর্ণ খবর দিতে। তার মা, বড় মাও মাত্র ওখানে উপস্থিত ছিল। দিদির কথা শুনে দাদি বলে, আমি কাল রাতেই বলেছিলাম নাত বউকে দাদু ভাইয়ের রুমে পাঠিয়ে দিতে। কথা একটা যখন বলেছি তখন নিশ্চয়ই দেখে বা জেনে বুঝেই বলেছি। এখন ব্যাপারটা বেশ ভালো লাগছে তাই না? ভোরবেলা ছেলেটা দেশে এসেছে আর এসে না ঘুমিয়ে জবরদস্তি বউকে নিয়ে রুমে যাচ্ছে। খুব ভালো লাগছে শুনতে, খুব। মিসেস আয়েশা আমিন দিদির কথা শুনে শক্ত মুখে দাঁড়িয়েছিলেন। শাশুড়ির কথা শুনে তবে কিছু বলেন না। অন্তিক প্রাণেশাকে রুমে নিয়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। নাও, কি দেখেছো দেখাও। এত কথা ভালো লাগছে না, কি দেখেছো দেখাও। প্রাণেশা অন্তিককে এমন রেগে কথা বলতে দেখে ভয় পায়, কিন্তু সে ভুল কিছু বলেনি। তাহলে এমন করছে কেন? সত্যি কথাও হজম হয় না, তবে একা অন্তিকের সাথে আছে তাই ভয় কিছু বলে না। কি হলো, দাঁড়িয়েছো কেন? কি দেখেছো? প্রাণেশা তাও চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্তিক এবার চাবি দিয়ে নিজে আলমারি খুলে প্রাণেশাকে আলমারির সামনে দাঁড় করায়। দেখাও। চুপ করে দাঁড়িয়ে থাকবে না। কি দেখি ফোনের কাছে নিজের জন্য সাহায্য চাইলে, দাদিকে মানা করলে, ডিভোর্সের কথা এগোতে বললে। দেখাও আমাকে। আমার কাছে ডিভোর্স পেপার দেখেছো ওইটা বাদ, সে আগের কথা। ওসব থাক, এখনের কথা বলো। কি কারণে আমি অন্য কাউকে চাই এমনটা মনে হচ্ছে? তুমি কথা বলতে পারো না বলে তোমাকে চাচ্ছি না এমনটা মনে হচ্ছে। এক্স্যাক্টলি কি কারণে? এসবের কারণ বোঝাও আমাকে। প্রাণেশা অন্তিকের হঠাৎ এমন রাগ দেখে মনে মনে ভয় পেলেও বাইরে শক্ত থাকার চেষ্টা করে। সে নত মস্তিষ্কে আর চোখে আলমারির ভেতরে তাকায়। অন্তিক ওর সেই দৃষ্টি দেখে সন্দেহ নিয়ে নিজে ঘাটাঘাটি করে। তারপর নিজের কিছু ড্রেস সরিয়ে দেখতেই চোখে পড়ে প্রাণেশার ইনারার ওড়নাটা। হ্যাঁ, ওটা প্রাণেশারই। পিকনিকে যাওয়ার আগের দিন অন্তিক যখন কোর্ট থেকে তার ব্যক্তিগত ফ্ল্যাটে যায়, তখন সে নিলয়ে রাখা ওই ফাইলটা দেখেছিল, যেটাতে প্রাণেশার সম্পর্কে সব তথ্য আছে। অন্তিক সেদিন প্রাণেশায় তার এক ধাক্কার হৃদয়হরণী। এটা জেনে কেমন অনুভব করেছিল তা সে নিজেই জানে না। স্তব্ধ হয়ে পড়েছিল সে। তার ভেতর থেকে কোনো প্রতিক্রিয়ায় আসেনি, শুধু ফাইলের ভেতরে ওই ছবিগুলো দেখেছে সে এক দৃষ্টিতে। এতগুলো দিন যাকে খুঁজে এসেছে, যার জন্য জীবনটা আফসোস আর দ্বিধায় ভরা মনে হচ্ছিল, ভেতরে ভেতরে মানসিক টানাপোড়েনে ভুগেছে। বর্তমান সম্পর্ক থেকে বেরিয়ে যদি তাকে জীবনে আনতেও চায়, তাহলে সেই তাকে কতটুকু গ্রহণ করবে তা ভেবে। সেই কিনা ওই মেয়েটা যাকে তার সাথে আর সেই এক ধাক্কায় অস্থিরতার মাঝে প্রধান বাধা ভেবেছিল। ফাইলটার পৃষ্ঠাগুলো নিশ্চল ভঙ্গিতে উল্টে পাল্টে দেখে ও ওটা টেবিলের উপর রেখে দেয়। তারপর গায়ের কালো কোটটা খুলে রাখে, গলার টাইটাও ঢিলে করে দেয়। তার হাঁসফাঁস লাগছে। এতগুলো দিন সে কি করেছে, কি থেকে কি হয়েছে
তার মধ্যে কত রকম জানা অজানা অনুভূতি আসতো। সব ভেবে একদিকে অস্থির লাগছে, অন্যদিকে না চাওয়া না চাওয়া সব দিকে আছে একজন প্রাণেশা। এই কথাটা ভেবে শান্তি লাগছে। এতগুলো দিন যাকে চেয়ে এসেছে অজান্তেই তাকে অবহেলা করেছে, যাকে অবহেলা করতে হচ্ছে বলে, ছেড়ে দিতে হবে বলে অদ্ভুত অনুভূতি হতো। সেই আবার কাঙ্ক্ষিত মেয়ে। নিজের মূল্যবোধ আর চরিত্র নিয়ে মানসিকভাবে টানাপোড়েনে থাকতো অন্তিক এই দুই মেয়ের কথা ভেবে, অথচ দুজনেই এক মেয়ে। কি প্রকাশে নিলয় মেয়েটার খোঁজ পেয়েছে তা জানানোর পর একটাবার ছবি দেখে নিলেই এত কিচ্ছু হতো না, অথচ অন্তিক তা ভেবেও ছিল। কিন্তু বারবার ওর ব্যাপারে কিছু জানতে ইচ্ছে হলে নিজের সদ্য বিবাহিত স্ত্রীর মুখটা ভেসে উঠত। মনে হতো মেয়েটার সাথে অন্যায় হবে। এদিকে নিজের বউকে নিয়ে ভাবতে গেলে এক ধাক্কায় হৃদয় হরিণীর সাথে অন্যায় করেছে মনে হতো। যেমন সেবার যখন প্রণেশাকে কোলে নিয়ে পুলে ফেলে দেওয়ার ভয় দেখিয়েছিল, তখন ওই প্রথম দিনের মতো অনুভূতি হচ্ছিল। আর অন্তিকটা বুঝেও অবহেলা করেছে, কারণ নিজেকে নিয়েই সন্দেহ হচ্ছিল তার। নিজের প্রতি ধিক্কার আসছিল ভেতর থেকে। নিজের বউয়ের মধ্যে অন্য একটা মেয়েকে খুঁজছে সে। কি বাজে দাঁড়ায় ব্যাপারটা। তার কি দোষ এখানে? সে কি ইচ্ছে করে এসব করেছে, ঘটনা ঘটিয়েছে? অন্তিক হঠাৎ নিলয়কে ফোন দেয়। সে রিসিভ করলে আচ্ছা মতো ঝাড়ি দেয়। প্রথমবারের মতো নিজের পিয়েকে গালাগালি দেয়। যে মেয়ের তথ্য এনে দিতে বলেছিল ওই মেয়েটাই যে তার বউ হয়ে বসে আছে তা সে কেন জানায়নি? নিলয় অবশ্য শুরুতে অন্তিক কি বলেছে, কেন বলেছে কিছু বুঝতে পারেনি, তবু আমতা আমতা করে জানায়। সে ভেবেছিল অন্তিক ওই ফাইলটা বিয়ের আগেই দেখেছে, কিন্তু মেয়েটা কথা বলতে পারে না দেখে অন্তিক বিয়েটা মানায়নি। এমনটা ভেবে সে আর কিছু জানায়নি আলাদা করে, কারণ হুট করে হওয়া বিয়েটা অন্তিক হয়তো জীবনসঙ্গীর জায়গায় প্রতিবন্ধী কাউকে মেনে নিতে পারেনি। আর এটা অবশ্যই অন্তিকের ব্যক্তিগত ব্যাপার, এতে সে পিএস হয়ে কী বা বোঝাবে। অন্তিক নিলয়ের কথা শুনে কিছু বলে না, তবে ধুম করে মুখের ওপর ফোন কেটে দেয়। তারপর ভাবে ভুলটা তো তারও, নিলয়েরও না, সব তার বউয়ের দোষ। সে কেন জানায়নি যে তার সাথে আগে দেখা হয়েছিল? নিলয় তো বলেছিল সেই প্রথম দিন প্রাণেশা তাকে ওমেনাইজার ভেবে পালিয়েছে। তাকে পেছনে ফিরে ফিরে দৌড়ানোর সময় নিশ্চয়ই দেখেছিল। তাহলে তাও কেন বলল না যে তাদের বিয়ের আগে দেখা হয়েছিল? পরক্ষণে ভাবে অন্তিক শুরুতে যখন এক দুইবার প্রাণেশাকে কাছে টেনেছে তখন মেয়েটা কয়েকবার বলেছিল যে সে সবসময় ওর সাথে অসভ্যতামি করে কেন। সে শুনেও তেমন একটা পাত্তা দেয়নি। বিয়ের পর যে কয়েকবার ওর কাছে এসেছে সেটুকু কথা বলে তাকে অসভ্য উপাধি দিচ্ছে ভেবে সে ওকে আরো জ্বালিয়েছে। বরং অন্তিক ভেবে সবকিছু ঘুরে ফিরে এক জায়গায় এসে থেমেছে, আর সেটা হচ্ছে ওদের বিয়ে। সে মনে মনে আওয়াজ খানিক ধন্যবাদ জানায়। অন্তিকের সেই মুহূর্তে একটা উক্তি মনে পড়ে, যখন তুমি মন থেকে কিছু চাও পুরো মহাবিশ্ব সেটা তোমাকে পাইয়ে দিতে ষড়যন্ত্র করে। অন্তিকের মনে হচ্ছে পাওলো কোয়েলহো বিখ্যাত লাইনটি তার জন্যই লিখেছিলেন। সে হঠাৎ হেসে ওঠে। চেয়ারে বসেছিল অন্তিক। হেসে উঠে গা ঝাড়া দিয়ে দাঁড়াতেই মায়ের ফোন আসে। খালু অ্যাক্সিডেন্ট করেছেন। সেখানে গিয়ে খালুকে দেখে আলাপচারিতা করে চলে আসে। বেশিক্ষণ থাকে না, কারণ পরদিনই পিকনিকে যেতে হবে। বাবা বলেছে যেন ভাই বোনদের নিয়ে ঘুরে আসে। এভাবে প্ল্যান ক্যান্সেল করলে সবাই হতাশ হবে। অন্তিক নিজেও তাই ভাবছিল। এরপর বাড়ি যায়। বাড়ি গিয়ে প্রাণেশার কাছে যায়নি সে, কারণ তখনই মেয়েটার কাছে গেলে নিজেকে সামলাতে পারতো না। অনুভূতিরা গা ছাড়া দিয়ে উঠত। নিজেকে ওর সামনে যাওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত করতে হবে, যাতে ওর মনে আবার নতুনভাবে কোনো আঘাত না লাগে, কিংবা তাকে নিয়ে ওর মনে নতুন কোনো খারাপ ভাবনা না আসে। তবে রাতে বাড়ি গেলেও কোনোভাবে ঘুম আসছিল না তার। তাই রুমে অস্থিরভাবে পায়চারি করতে করতে ভাবে ছাদে যাওয়া যাক। এই ভেবে ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ সিগারেট টানে। এটা সেটা অনেক কিছু ভেবে নিজেকে মানসিকভাবে আজকের পুরো বিষয়টা হজম করতে প্রস্তুত করে। অন্তিক সব কিছু জানার পর অপেক্ষা করতো না আর, কিন্তু তার মা বাবা দাদি কেউ বাড়ি নেই। না থাকায় না চাইতেও অপেক্ষা করতে হচ্ছে, কারণ তাদের অনুপস্থিতিতে সে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে চায় না, বিশেষ করে যখন সময় সুযোগ আছে পরে বলার। প্রাণেশা তো তাদের বাড়িতেই আছে, কোথাও যাচ্ছে না। মূলত এই কারণেই সে ধৈর্য ধরে সবকিছু সমাধান করতে চেয়েছে।
ভেবেছে পিকনিক শেষ হলে বড়দের জানিয়ে বন্ধুদের উপস্থিতিতে আয়োজন করে সবকিছু নতুনভাবে শুরু করবে। এইসব ভেবে সে রাতের অন্ধকারে ছাদে গিয়ে সিগারেট শেষ করে পায়ে পিষে চলে আসতে নিলে পায়ে কিছু একটার সাথে লেগে হালকা হোঁচট খায়। দুল, কানের দুল। এটা প্রাণেশার অন্তিক জানে। দেখেছে ওর কানে। মোবাইলের লাইট জ্বালিয়ে হাঁটু ভেঙে বসে সে। ওটা হাতে নেয়। সবখানে এই মেয়ে। ওকে বাদ দিয়ে এখন জীবনে কোনো ঘটনাই ঘটে না এমনটা মনে হচ্ছে এখন অন্তিকের। জানায় অজানায় ওকে ঘিরে হচ্ছে সবকিছু। তবে সবকিছুর ভিড়ে অন্তিক একটা কথা কখনো অস্বীকার করতে পারবে না। সেটা হলো অন্তিকের মাঝে মাঝে এক ধাক্কার অস্থিরতাকে ভুলে প্রাণেশের সাথে থাকতে মন চাইতো। ওর প্রতি প্রত্যেকবার নানাভাবে আকর্ষিত হয়েছে সে। অবচেতন মন তখন ওকে নিয়ে থাকতে মন চাইতো। তখন তা নিজের কাছে নিজের স্বামীর স্বীকার করতে না চাইলেও এখন সব তার কাছে স্পষ্ট। হয়তো সে স্বীকার করতে চাইছে বলেই স্পষ্ট। মানুষের মন বোঝা বড় তাই। দুলটা দেখে সে বোঝে প্রাণেশা এখানে এসেছিল। হয়তো শুকাতে দেওয়া জামা কাপড় নিতে এসেছিল ছাদে। সে দুলটা হাতে নিয়ে উঠতে গেলে মোবাইলে নড়াচড়ার কারণে ফ্ল্যাশ লাইটের আলোটা গিয়ে পড়ে পাশের ছাদের দেয়ালের কিনারায়। ওখানে একটা ওড়না আর এনার দেখা যাচ্ছে। সেসবও প্রাণেশারই। ওড়না দেখে চিনেছে সে। বেখেয়ালি মেয়েটা কাপড় নিতে এসে সব কয়েকটা ফেলে চলে গিয়েছে। অন্তিক বিড়বিড়িয়ে বলে, জেনে দৌড়াচ্ছিল মনে হয় সুন্দরীকে। তারপর আস্তে করে ওড়না আর এনার দুটো তুলে নেয় হাতে। নাকের কাছে এনে প্রাণেশার শৈলের ঘ্রাণটা খোঁজে। একটা সুন্দর মেয়েলি সুবাস নাকে ঠেকে প্রাণেশারই। সেই ঘ্রাণটা শুষে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর রুমে এসে আলমারিতে যত্ন করে রেখে দেয়। অন্তিক এসব ভেবে প্রাণেশার দিকে তাকায়। মেয়েটা এগুলো দেখে ওকে নোংরা বলছে বিষয়টা বুঝতে পেরে বলে, শোনেন ম্যাডাম, স্বামী স্ত্রী হই আমরা। বিয়েটা ঠিকঠাকভাবে হলে দেখা যেত আপনারই আমাকে এসব কিনে এনে দিতে হচ্ছে, কিংবা আপনি নিজে আমাকে এসব আনার জন্য বলতেন। তাই এই সামান্য ব্যাপারে আমাকে নোংরা বলার কোনো কারণ দেখছি না। দেখা যাবে সামনে আপনার আমার মধ্যে নোংরামি আর অনেক বেশি হচ্ছে। তখন নিজের বউকে আদর করার অপরাধে চরিত্রহীন না বলে দেন। আর তাছাড়া এসবের কারণে আমি অন্য কাউকে ভালোবাসি এমনটা মনে হওয়ার পেছনে সায়েন্সটা বুঝলাম না এখনো। প্রাণেশা অন্তিকের কথা শুনে বেশ লজ্জা পায়। তার নিজের ওপর রাগ হচ্ছে, লজ্জা লাগছে। কারণ সে বুঝে গিয়েছে ওই জিনিসগুলো তারই। সেদিন ডিভোর্স পেপার দেখে নানান কিছু ভেবে হুঁশ খুইয়ে বসেছিল। অন্তিকের প্রতি সন্দেহের বীজ বুনেছিল। এত খারাপ লাগা আর ইনসিকিউরিটির কাজ করছিল যে নিজের জিনিসগুলো নিজেই চিনতে পারেনি। ডিভোর্স পেপার দেখে লোকটা অন্য কাউকে ভালোবাসে এটা মাথায় রেখে নিজের জিনিসগুলো সহ অন্য কারো ভেবে বসেছিল সে। এতটা বোকা কেউ কিভাবে হয়? প্রাণেশার ইচ্ছে করছে নিজের গালে নিজে জোরে চড় মারতে। সেদিন অন্তিককে রুমে হঠাৎ ঢুকে ওভাবে চুমু খাওয়ার কারণে সে স্তব্ধ হয়ে গিয়েছিল। অস্বস্তি, লজ্জা আর আগে আর ভয়ে সারাদিন রুম থেকেও বের হয়নি। থুতু ছুঁড়েও এসেছিল কিনা এক প্রকার বন্দি হয়েছিল সারাটা দিন। তবে সন্ধ্যার আগে হঠাৎ ছাদে কাপড় থেকে গিয়েছিল। মনে পড়লে ওসব আনতে যায়। সবগুলো কাপড় নিয়ে আসতে আসতে নিচ থেকে শাশুড়ির আওয়াজ শোনে। তাকেই ডাকছে। গলা শুনে খুব দরকারি মনে হওয়ায় সে তাড়াহুড়ো করে চলে এসেছিল। তখনই হয়তো এগুলো পড়ে গিয়েছে। নিচে গিয়ে শুনে তার খালা শাশুড়ির স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনারা সেখানে যাচ্ছেন আর বাড়িতে থাকবে না বলে প্রাণেশাকে যাওয়ার আগে মিসেস আয়েশা আমিন সুন্দর মতো করে থাকতে বলেছিল বাড়িতে। ওনার আবার প্রাণেশার প্রতি আলাদা মায়া, তাই হয়তো বেশি চিন্তা করেন তাকে নিয়ে। এরপর আর কাপড়গুলো কথা মাথায় আসেনি। এখন অন্তিক যদি ওর এসব বোকামি ঘুণাক্ষরেও টের পায় তাহলে নিশ্চয় ওর সাথে কথা বলার সময় প্রতিটা বাক্যের শুরুতে আর শেষে স্টুপিড শব্দটা রাখবে। অবশ্যই রাখবে, বোকাই তো সে। প্রাণেশা আর চোখে তুলে তাকায় না অন্তিকের দিকে। অন্তিক ওর দিকে তাকিয়ে তাও জানতে চায়, কি হলো বলছেন না কেন? এখনো তো ম্যাডামের ছাড়া ছেড়ে যাওয়ার কারণ বুঝতে পারলাম না। প্রাণেশা অন্তিকের প্রশ্ন শুনে চোরা দৃষ্টিতে তাকিয়ে বোঝায়, কিছু না, আমি ছাড়াছাড়ি চাইনি। ছাড়া ছেড়ে চাননি? তাহলে আমি কি ভুল শুনলাম সবার কাছে? ভুল দেখলাম কাল ফোনে? হ্যাঁ। নিজের বোকামি ঢাকতে গিয়ে প্রাণেশা রিসেপশনে সম্মতি দিয়ে দিয়েছে, বিয়েতে সম্মতি দিয়ে দিয়েছে, অথচ সে তা বুঝে উঠতে পারছে না। তবে অন্তিক ওর সম্মতি পেয়ে মনে প্রশ্ন থাকলেও আর কিছু জানতে চায় না। তার ক্লান্ত লাগছে। সেই ভেবে দেশে এসেছে।
সেই ভোরে দেশে এসেছে, নির্ঘুম কেটেছে কাল রাত থেকে সময়টুকু। বাড়িতে যে তার আর প্রাণেশার রিসেপশনের ব্যাপারে কথা উঠেছে আর প্রাণেশা না করে দিয়েছে, সাথে ডিভোর্সের ইঙ্গিত দিয়েছে। সে খবর অন্তিক পেয়েছে তার বোন তিথির কাছে। এরপর দেশে এসে ফ্রেশ হয়ে সোজা প্রাণেশার কাছে চলে এসেছে। এবার সে একটু ঘুমাবে, কিন্তু সবকিছু মিটমাট হওয়ার পর বউ ছাড়া ঘুমানোর প্রশ্নই আসে না। অন্তিক গায়ের টি শার্টটা খুলে রেখে দিয়ে ডিভানে খালি গায়ে ঘুমানো তার অভ্যাস। পরপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। প্রাণেশাকেও ডাকে, তবে চোখের ইশারায় ডাকার কারণে সে ঠিকঠাক বুঝে উঠতে পারেনি লোকটা ঘুমাবে এখন। সে আর এখানে থেকে কি করবে ভেবে চলে যেতে নিলে অন্তিক বলে ওঠে, কি হলো, কোথায় যাচ্ছ? তোমাকে কাছে আসতে বলেছে। প্রাণেশা দ্বিধায় পড়ে যায়, অন্তিকের কাছে আবার কি কাজ? দেখে তো ঘুমাবে মনে হচ্ছে, তবু এত বোকামির পর সে আর কোনো কথা বাড়াতে চাইল না। অন্তিকের পাশে গিয়ে দাঁড়ায়। প্রাণেশা আসলে অন্তিককে হেঁচকা টানে নিজের বুকের ওপর ফেলে। প্রাণেশা ভড়কে যায়, কি হলো বুঝে উঠতে পারছে না সে। কয়েক মুহূর্ত কিছুই না বুঝে ওভাবে থাকে। তারপর উঠে যেতে চাইলে অন্তিককে নিজের সাথে আরও আগলে নেয়। কোন অর্জন নয় আর, অনেক জ্বালিয়েছেন ম্যাডাম। সে প্রথম থেকে জ্বালাচ্ছেন, অথচ তার কোনো হুঁশ নেই আপনার। আমি চলছি শুরু থেকে। এবার একটু শান্তি দিন, একটু ঘুমোতে চাই শান্তিতে। প্রাণেশা অন্তিকের এসব কথার কিছু বুঝতে পারেনি। কেন বলল, কি কারণে, কিছু না। তবে মানুষটার এমন ক্লান্ত স্বর শুনে সে আর উঠল না ওই বুক থেকে, বরং আস্তে করে নিজের মাথা ঠেকালো ওখানে। ওর ভালো লাগছে সবকিছু, এত ভালো লাগছে কেন হঠাৎ? সবকিছু জানে না, সে কিছু জানে না, কিন্তু খুব ভালো লাগছে তার।